আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি আমাদের মাঝে নেই। এটা আসলে আজকের খবর না। যখন প্রথম এই ঘটনাটা ঘটেছিল, এটা ঢাকা মেডিকেলে যখন অপারেশনটা হয়, সেখানে এক অপারেশনে থাকা এক ডাক্তারের সাথে কথা হয়েছিল। তিনি যেটা বলেছিলেন যে এটা আসলে মানে বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তারপরে মূলত তারা ইউনাইটেড হসপিটাল, এই এভারকেয়ার হসপিটালে যেটা নিয়ে গিয়েছিল একটা বেটার লাইফ সাপোর্ট দেওয়ার জন্য, এর বাইরে কোনো কিছু না। তো দেখেন, এই ঘটনাটা কিন্তু আমি যেহেতু জানি বা অনেকেই জানে, তার মানে সরকারের কাছে ছিল, সে যে মারা যাবে এটা সরকার বুঝতে পারছিল। তারপরেও তার যে খুনি, সেই খুনিকে বাঁচানোর জন্য সরকারের গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ডিজিএফআই এর কয়েকজন কর্মকর্তা, তারপরে ওর নাম কি, সেলিম আজাদ, ডিএমআই, এরা বৈঠক করে, এই খুনের আগে তারা বৈঠক করে খুনিকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য, তার বের হয়ে যাওয়ার জন্য, তাকে নিরাপদে ভারতে পাঠানোর জন্য কি কি করতে হবে আমরা এখনো নিশ্চিত না। এই ডিজিএফআই দেয়া কথাবার্তা আমরা বিশ্বাস করি না। তারা বলছে যে সে পালিয়ে গিয়েছে। সে আদৌ পালিয়ে গিয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা জানি না। হইতে পারে ফয়সাল মাসুদ সে দেশেই আছে এবং ডিজিএফআই তাদেরকে বাঁচানোর জন্যই তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন লোকজনকে দিয়ে তারা এটা বারবার বলানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে তিনি পাস হয়েছেন, এই মুহূর্তে তিনি চলে গেছেন, এই মুহূর্তে তিনি কোথায় কি করছেন সবকিছু জানেন, শুধু এইটা জানেন না যে তিনি যে পালিয়ে যাচ্ছেন। তা আপনারা এত কিছু যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, না আমি একজনের নাম বলি, যেমন জুলকারনাইন সায়ের, উনি ওনার ফেসবুকে করেছেন, এটা তো ওনার তথ্য না, ওনাকে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থায় দিয়েছে ওনাকে, এবং ওনাকে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা গোয়েন্দা সংস্থা জেনেই দিয়েছেন। তাহলে গোয়েন্দা সংস্থা আগে কেন ওনাকে দেন নাই যে এই জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছেন বা এইভাবে খুন হবেন, এখানে এই হচ্ছে, এগুলো দিতে পারেন নাই। ওনারা যাওয়ার পরে তারপরে ওনার সোশ্যাল মিডিয়াতে উনি কার কার সাথে যোগাযোগ করছেন, হোয়াটসঅ্যাপে কাকে কাকে ছবি পাঠিয়েছেন, সেই তথ্য তিনারা বিভিন্ন জনকে দিচ্ছেন। সেটা জুলকারনাইন সাহেব সহ আরো নিশ্চয়ই অন্যান্য অনেক সাংবাদিকদেরকে তারা দিয়েছেন, কিন্তু তার আগে তারা দেয়নি। মানে হচ্ছে এই ঘটনার সাথে আমি যতটুকু শুনেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এটা হচ্ছে গিয়ে পিলখানা হত্যাকাণ্ডের পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার মূল হোতাদের মধ্যে এই জাহাঙ্গীর একজন। প্রচন্ড দুর্নীতিপরায়ণ এবং আনস্মার্ট, একটা অদক্ষ, একটা অথর্ব একটা অফিসার ছিল। এই অথর্ব এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিগেডিয়ার পর্যন্ত গিয়েছিল, তা না হলে তার ফুল কর্নেল হওয়ার যোগ্যতাও নাই, কোনো দিক থেকেই নেই, কোনো দিকে। এর মধ্যে এরকম এরকম মানে মানে এই কুখাদ্য আর্মি অফিসার, যে খুব খারাপ অফিসার, সেটাও মনে করেন যে এর মতো এরকম কুখাদ্য আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। তার সাথে দুর্নীতি পরায়ণ, খালেদা জিয়ার কে দেখতে গিয়েছে এভার কেয়ারে, তার পাশে তার মেয়ে তার বউকে নিয়ে গিয়েছে, দাঁতকে নিয়ে হেসে সেলফি দিচ্ছে। আরে ভাই, তোর তো বুঝতে হবে এইটুক জ্ঞান তো তোর থাকা উচিত, জ্ঞান তো নাই, থাকবে কেমনে? এটা সে এখানে গিয়ে এটা করেছে, টাকা পয়সা তো আছে। ধরেন এই 5 তারিখের পর থেকে যে পরিমাণে টাকা তারা কামিয়েছে, সারা জীবন 14 গোষ্ঠী বসে খাইতে পারবে। এই দাঁত তো সবসময় কেলাই থাকে। এখন টাকা পয়সা হয়েছে না, এরা এই খুনের সাথে জড়িত এবং ডিজিএফআই সরাসরি এই খুন এক্সিকিউট, প্ল্যানিং, আফটার এফেক্ট, যা যা করা দরকার সবকিছু ডিজিএফআই বসে বসে করেছে। অতএব ডিজিএফআই চিফ যিনি আছেন, তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, তাকে সরাইতে হবে, সরায় তারপরে এখানে অন্য কাউকে দিতে হবে। ব্রিগেডিয়ার, এই যে আপনার আরেকজন আছে, ওর নামটা মনে যায়, আর্মির বিষয়টা বাদ দিলাম, ডিজিএফআই এবং এই ডিএমআই সহ যারা যারা এটার জন্য মানে এই ঘটনার সাথে আমি, তারা জড়িত আছে না আছে, তাদের বিচার করবেন না করবেন, কি কি করবেন, সেটার সাথে সাথে
মনে করেন যে তারা কিছুই নাই, এটার সাথে কিছুই জানে না, কিছুই বোঝে না, তারা যে এটারে ঠেকাইতে পারে নাই, এই জন্য তাদের ওই চেয়ারে থাকার আর কোনো নৈতিক কোনো নাই। এরপর হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন এই গেল কয়েকদিনের ভেতরে যদি আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখেন, আরে বেটা স্বরাষ্ট্র উপদেষ্টা তুই তো কনস্টেবল হইতে পারবি না, তোরে যদি, আমি জানি না তুই কেমনে ঢুকছিলি সেনাবাহিনীতে, তোর কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই। তুই এইখানে যেই মানুষগুলোর রক্তের বিনিময়ে তুই এই স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিস, তোর এই স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পরে সেই মানুষগুলো নিরাপত্তা দিবি না? সেই মানুষগুলোর পিছনে বারবার তারা একটা কথা বলার চেষ্টা করেছে, এখানে নাকি মব সন্ত্রাস হয়েছে, মবের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে, মব করতে দেওয়া যাবে না। তোর মারে আকাম করছে খানকির ছেলে, তুই এখানে আসছিস মব মারাইতে? এই দেশে যদি নাকি এই যৌক্তিক দাবি করা যদি নাকি মব হয়, তাহলে শেখ হাসিনাকে সরাইলি কি দিয়া? নির্বাচন দিয়ে সরাইছিলে? সেনাবাহিনীর কু করে সরাইছিলে? এই জনগণ গিয়ে তারপরে শেখ হাসিনাকে গণভবন থেকে বের করেছে, তাহলে সেটা মব? তুই যে আজকে এই পদে বসছিস, এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সংসদে নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তো সংসদে নির্বাচিত এমপি হয়ে তারপরে সে মন্ত্রী হইল, তুই কোন জায়গায় এমপি হয়েছিলি? আসিফ নজরুল এ প্রথম আলোর সুশীল গিরি সেজে তারপরে প্রথম আলোর হয়ে কাজ করে, প্রথম আলোর যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এই শুয়োরের বাচ্চা গতকালকে পোস্ট করেছে সে নাকি জামিনের ব্যাপারে কিছু জানে না, এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই। শুয়োরের বাচ্চা, তুই যা করছিস, তুই যে জাউরামি এই গত 1.5 বছরে করছিস, আল্লাহ যদি বাঁচায় রাখে, তোর অপমান অপদস্থ এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে। আসিফ নজরুল যেখানে যাবে ওইখানে জুতা খাবি, ডিম খাবি, এটা তোর কপালের সাথে একদম ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। এখন এটা হবে, হইতেই হবে। এখন আসিফ নজরুল কালকে পোস্ট করেছে সে নাকি কিছুই জানে না, এটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো কিছুই নেই। আচ্ছা, এটা আপনার যখন কিনা 5 আগস্ট হয়, 5 আগস্টের পরে আপনাকে নামটা বলছি বিচারপতির, বিচারপতির নামটা হলো শেখ তাহসান আলী। এই দেশ ডক্টর ইউনূস দেশেই ছিল না, এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী এই উপদেষ্টা হয়েছে, চিনেন নাকি তারে? এই রেজওয়ানা সারা জীবন নিচতলা ভাড়া দিয়ে খেয়েছে, এখন তো বুড়া হয়ে গেছে, এখন হয়তো ওইভাবে আসিফ নজরুল ছাড়া কেউ খায় না। এখন ও সারা জীবন টাকা পয়সা এই বিদেশিদের কাছ থেকে পয়সা পাতি নিয়ে এভাবে চলে, কোনোদিন তার কোনো সমস্যা হয় নাই, কখনোই তার কোনো সমস্যা হয় নাই। বলেন এই 15 বছরে কি হয়েছে? এক আদিলুর ভাই কদিন জেলে ছিল, সে আদিলুর ভাইদের দেখেও এখন মাথা ঘুরায় যে ভাই কি করেন কি ভাই? আরে ভাই আপনাদের হাতে দেশটা দেওয়া হইলো, সেই দেশটার এইভাবে ধ্বংস করে দিলেন, একটা বিপ্লব। এরকম বিপ্লব সারা পৃথিবীতে কোনোদিন কেউ করতে পারে নাই।